সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজবাড়ী সরকারি কলেজের 2020-21 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি আজকের মনোবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় ক্লাসে। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। আমরা করোনার এই মহামারীর সময়ে এই ভার্চুয়াল পদ্ধতিতে তোমাদের পাঠদান কার্যক্রম পরিচালনা করছি। আমরা আশা করব এই সময়টাকে তোমরা যথাযথভাবে ব্যবহার করে তোমাদের যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমের যে শিক্ষাসূচিগুলো আছে সেগুলো যথাযথভাবে আয়ত্ত করবে বা যথাযথভাবে শেখার চেষ্টা করবে এবং সময়টাকে যত বেশি ইউটিলাইজ করতে পারবে সামনের দিনগুলোতে সে কিন্তু তত বেশি সফলকাম হবে। আমরা গত ক্লাসে মনোবিজ্ঞানের যে সংজ্ঞা এবং তার বিষয়বস্তুর আংশিক আমরা আলোচনা করেছিলাম। মনোবিজ্ঞানের সংজ্ঞা আমরা বলেছিলাম যে মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত আলোচনাই হচ্ছে মনোবিজ্ঞান। সেখানে আচরণকে আমরা বিশ্লেষণ করেছিলাম, আমরা মানসিক প্রক্রিয়াগুলোকে বিশ্লেষণ করেছিলাম। মানসিক প্রক্রিয়া সম্পর্কে আরেকটু বলছি যে মানসিক প্রক্রিয়া হচ্ছে এমনই একটি প্রক্রিয়া যা সরাসরি কিন্তু পর্যবেক্ষণ করা যায় না এবং সরাসরি পরিমাপ করা যায়। এটা বিজ্ঞানীরা পরিমাপ করে বা মনোবিজ্ঞানীরা এটা পর্যবেক্ষণও করে থাকেন, কিন্তু সরাসরি নয়, পরোক্ষভাবে। অর্থাৎ মানসিক প্রক্রিয়াগুলো আমাদের আচরণের মাধ্যমে প্রতিফলিত হয়, প্রকাশিত হয় এবং সেই আচরণগুলো পরিমাপ করে আমাদের মানসিক প্রক্রিয়াগুলো আমরা পরিমাপ করতে সমর্থ হই। এজন্য আধুনিক মনোবিজ্ঞানে এই মানসিক প্রক্রিয়াটা মনোবিজ্ঞানের বিষয়বস্তুর সঙ্গে সংযুক্ত হয়েছে। এছাড়াও মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে আমরা সেই বিষয়টা একটু আজকে আলোচনা করব। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে মনোবিজ্ঞানের বিষয়বস্তু ও পরিধি। এখানে 1 নম্বরে আছে আচরণ, 2 নম্বরে আছে মানসিক প্রক্রিয়া, 3 নম্বরে আছে জৈব সামাজিক প্রক্রিয়া। এছাড়াও শিক্ষণ, স্মৃতি বিস্মৃতি, বুদ্ধি, ব্যক্তিত্ব, অন্তঃক্রিয়া গ্রন্থি, স্নায়ুতন্ত্র, সংবেদন ও প্রত্যক্ষণ, আচরণের অস্বাভাবিকতা, সামাজিক পরিবেশ, শিল্পক্ষেত্রে আচরণ, শিক্ষাক্ষেত্রে আচরণ, শিশু আচরণ, উপদেশনা ও নির্দেশনা এবং প্রাণীর আচরণ। আমরা আবারও বলছি যে আচরণ হচ্ছে মানুষ এবং প্রাণীর সমস্ত কার্যকলাপ, আর মানসিক প্রক্রিয়া হচ্ছে এমনই একটি প্রক্রিয়া যা সরাসরি পর্যবেক্ষণ করা যায় না, কিন্তু আচরণকে প্রভাবিত করে। আর জৈব সামাজিক প্রক্রিয়াটা কি? জৈব সামাজিক প্রক্রিয়া হচ্ছে আমাদের আচরণ এবং মানসিক প্রক্রিয়া সৃষ্টির পিছনে মানবদেহ বা প্রাণীদেহ যে ভূমিকা পালন করে থাকে বা তাদের যে সক্রিয় ভূমিকা রয়েছে এবং আমাদের সামাজিক যে প্রক্রিয়া, সামাজিক পরিবেশের যে প্রভাব রয়েছে, এই দুইটার সমন্বিত প্রক্রিয়াই হচ্ছে জৈব সামাজিক প্রক্রিয়া। অর্থাৎ আমরা এই যে কথা বলছি বা আমরা চলাফেরা করছি, আমরা হাত সঞ্চালন করছি, এই প্রক্রিয়াগুলো সংগঠনের পিছনে আমাদের দৈহিক কি প্রক্রিয়া জড়িত রয়েছে, আমাদের সামাজিক কি প্রক্রিয়া এর সাথে সম্পৃক্ত রয়েছে, এই দুইটা সমন্বিত প্রচেষ্টাই হচ্ছে জৈব সামাজিক প্রক্রিয়া। যেমন আমরা জানি যে আমরা একটা অঙ্গ সঞ্চালন যখন করি, সেই অঙ্গ সঞ্চালনের পিছনে আমাদের দৈহিক যে অর্গানগুলো আছে, দৈহিক যে যন্ত্রগুলো আছে, আমাদের স্নায়ুতন্ত্র আছে, আমাদের বিভিন্ন নালীযুক্ত বা নালীহীন বিভিন্ন গ্রন্থি আছে, আমাদের মাসেলগুলি আছে, মাংসপেশি আছে, এগুলো সক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের একটা অঙ্গ সঞ্চালিত হয়ে থাকে, আমাদের একটা আচরণ প্রকাশিত হয়ে থাকে। ঠিক একইভাবে আমাদের এই আচরণ প্রকাশের পিছনে আমাদের সামাজিক কিছু রীতিনীতি,
সামাজিক সংস্কৃতি এবং সামাজিক শৃঙ্খলা এগুলি দ্বারা কিন্তু আমরা প্রভাবিত হয়ে থাকি। পরিবার থেকে আমরা যে কথা শিখে থাকি, আমরা জন্মের পর আমরা শুধু রিফ্লেক্স নিয়ে আমরা জন্মগ্রহণ করি। একটা শিশু শুধু কান্না করতে পারে। ধীরে ধীরে সে যখন বড় হয়, আস্তে আস্তে তার জীবন চলার পথে সে বিকশিত হয় বিভিন্ন আচরণ শিক্ষণের মাধ্যমে এবং এই আচরণগুলো পরিবার থেকে তাকে শেখানো হয়। পরিবার থেকে তার কথা বলা, তার চলাফেরা এগুলো শেখানো কিভাবে নিয়ন্ত্রিত হয়? সমাজের রীতিনীতি, পরিবারের নীতিরীতি এবং পরিবারের শৃঙ্খলা এগুলো দ্বারাই কিন্তু তার কথাবার্তা, তার আচার-আচরণ যেগুলো অর্জনের মাধ্যমে ধীরে ধীরে সে বড় হতে থাকে বা সমাজের একজন মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে। এই আচরণগুলো কিন্তু আমাদের সামাজিক রীতিনীতি দ্বারা প্রভাবিত হয়ে থাকে। সেজন্য দৈহিক এবং সামাজিক যে সক্ষমতা এই ২ টার উপরেই কিন্তু নির্ভর করে জৈব সামাজিক প্রক্রিয়াটা। এছাড়া এখন আমরা আসছি যে আমাদের বিষয়বস্তুর মধ্যে এই ২ টা ছাড়াও আর যে বিষয়গুলো আছে যেমন শিক্ষণ, স্মৃতি, বিস্মৃতি, বুদ্ধি, অন্তঃক্ষরা গ্রন্থি, স্নায়ুতন্ত্র, শিক্ষণ, স্মৃতি, বিস্মৃতি, বুদ্ধি, সংবেদন ও প্রত্যক্ষণ, আবেগ এগুলো হচ্ছে মানসিক প্রক্রিয়া। এগুলোকে কিন্তু আমরা সরাসরি দেখতে পাই না। যেমন বুদ্ধি, বুদ্ধি বিষয়টা আমরা অনুভব করতে পারি। কিন্তু আমরা পরিমাপও করতে পারি। কিন্তু সরাসরি কিন্তু আমরা পর্যবেক্ষণ করতে পারি না। কারণ বুদ্ধি একটা মানসিক প্রক্রিয়া। সরাসরি এটা প্রকাশিত হয় না। এটা প্রকাশিত হয় আমাদের আচরণের মাধ্যমে। যেমন একটা বাচ্চাকে যখন আমরা বলে থাকি যে বাচ্চাটা খুব বুদ্ধিমান, এটা কি তার চেহারা দেখে বলে থাকি আমরা? না। বাচ্চাটার আচরণ দেখে বলে থাকি। অর্থাৎ বাচ্চাটা যে বয়সী তার থেকে সেই বয়সের উপযোগী বা তার থেকে বেশি বয়সের উপযোগী কোনো আচরণ যদি সে করে, কোনো কথা যদি সে বলে, তাহলে তখন আমরা বলে থাকি বাচ্চাটা বুদ্ধিমান। অর্থাৎ তার আচরণের মাধ্যমে তার বুদ্ধির প্রকাশ ঘটছে। এইভাবে মনোবিজ্ঞানে এই মানসিক প্রক্রিয়াগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। দ্বিতীয়ত অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি, স্নায়ুতন্ত্র। আমরা যে জৈবিক ক্রিয়ার কথা বললাম, আমাদের এই জৈবিক ক্রিয়ার জন্য এই অন্তঃক্ষরা গ্রন্থি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। স্নায়ুতন্ত্র। আমরা জানি স্নায়ুতন্ত্র একটা দেহের মূল ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ দেহকে সচল রাখার জন্য যে প্রক্রিয়াটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। আচরণের অস্বাভাবিকতা। অর্থাৎ আমরা মনোবিজ্ঞান শুধু স্বাভাবিক আচরণ নিয়ে আলোচনা করে না। এই আচরণের যে বিচ্যুতি আছে, অর্থাৎ স্বাভাবিক আচরণ থেকে যেটা বিচ্ছিন্ন, স্বাভাবিক আচরণ থেকে যেটা বিচ্যুত, যেটাকে আমরা অস্বাভাবিক আচরণ বলে থাকি, সেই আচরণের অস্বাভাবিকতা নিয়েও কিন্তু মনোবিজ্ঞান আলোচনা করে। সামাজিক পরিবেশ, যেটা বলছিলাম যে আমাদের আচরণগুলো নির্ধারিত হয়, আমাদের আচরণগুলো বিকশিত হয় সামাজিক পরিবেশ দ্বারা। একটা শিশু যে পরিবেশে বড় হবে সেই পরিবেশ দ্বারাই তার আচরণ নির্ধারিত হবে। তার আচরণের বিকাশ সেই পরিবেশ দ্বারা নির্ণীত হবে। পরিবেশের প্রভাব তার আচরণের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। শিল্পক্ষেত্রে আচরণ, শিক্ষাক্ষেত্রে আচরণ। অর্থাৎ শিল্পে আমরা কি ধরনের আচরণ করি? একটা শিল্প কারখানায় যারা কর্মী হিসাবে কাজ করে থাকে, তাদের যে আচরণ ওখানে প্রকাশিত হয়, প্রতিফলিত হয়, সেই আচরণ নিয়ে মনোবিজ্ঞান আলোচনা করে। শিক্ষাক্ষেত্রে আচরণ, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষাক্ষেত্রে আচরণ নিয়ে আলোচনা করে। শিশু আচরণ, উপদেশনা এবং নির্দেশনা এবং প্রাণীর আচরণ। মনোবিজ্ঞানের এগুলো এক একটা শাখা, শিশু আচরণ, উপদেশনা এবং নির্দেশনা। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। প্রাণীর আচরণ, প্রাণীর আচরণ কেন আলোচনা করা হয়ে থাকে? মনোবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত কেন?
কারণ হচ্ছে মনোবিজ্ঞানের মূল বিষয় মানুষ এবং প্রাণীর আচরণ। মানুষের আচরণ এমন কিছু আচরণ আছে যেগুলো নিয়ে গবেষণা করার জন্য মানুষের জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। অর্থাৎ সেই আচরণগুলো নিয়ে পরীক্ষা করার জন্য প্রথমে আমরা প্রাণীর আচরণকে নির্বাচন করে থাকি। অর্থাৎ মানুষের সাথে মিলযুক্ত প্রাণীর আচরণ গবেষণা করে ফলাফল পাওয়ার পর মানুষের উপর সেটাকে পরবর্তীতে প্রয়োগ করা হয়ে থাকে। এই জন্য মনোবিজ্ঞানের গবেষণায় প্রাণীর আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে আসছি আমরা মনোবিজ্ঞানের শাখাগুলো নিয়ে একটু আলোচনা করব। মনোবিজ্ঞানের যে মূল বিষয় মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রকৃতি। আমরা ইতিমধ্যে বললাম শিশু মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, অস্বাভাবিক মনোবিজ্ঞান, উপদেশনা এবং নির্দেশনা মনোবিজ্ঞান, এরকম মনোবিজ্ঞানের অনেকগুলো শাখা রয়েছে। মনোবিজ্ঞানের নিয়ে যারা গবেষণা করে সেই গবেষণার প্রধানত দুইটা শ্রেণীবিভাগ তারা করেছে। একটাকে তারা বলেছেন মৌলিক মনোবিজ্ঞান, আর একটাকে বলেছেন ফলিত মনোবিজ্ঞান। মৌলিক মনোবিজ্ঞান বলতে যেটা বোঝানো হচ্ছে যে মনোবিজ্ঞানের মূল যে সূত্রগুলো, মূল যে তত্ত্বগুলো, সেগুলো নিয়ে গবেষণা করে তারা, এবং সেগুলো নিয়ে গবেষণা করে মৌলিক তত্ত্বগুলো, মৌলিক ধারণাগুলো তারা আবিষ্কার করে, এবং সেই মৌলিক ধারণার উপর ভিত্তি করে কিন্তু আবার আরেকটা শাখা বিকশিত হয়েছে, সেটার নাম হচ্ছে ফলিত শাখা, ফলিত মনোবিজ্ঞান। অর্থাৎ মৌলিক যে ধারণাগুলো সেগুলো কিভাবে বাস্তবে কার্যকরী করা যায়, মানুষের উপর সেটাকে কিভাবে প্রয়োগ করা যায়, সেই প্রয়োগ পদ্ধতি নিয়ে যারা গবেষণা করেছেন সেই দল মনোবিজ্ঞানীকে বলা হয় ফলিত মনোবিজ্ঞান। অর্থাৎ ব্যবহারের উপর নির্ভর করে মনোবিজ্ঞানের কতগুলো শাখা বিকশিত হয়েছে, তাদেরকে বলা হয় ফলিত মনোবিজ্ঞান। এখন দেখা যাক যে মৌলিক মনোবিজ্ঞান কোনগুলো, কোন শাখাগুলো, আর ফলিত মনোবিজ্ঞান কোন শাখাগুলো। মৌলিক মনোবিজ্ঞান আমরা দেখতে পাচ্ছি পরীক্ষণ মনোবিজ্ঞান, পরীক্ষণমূলক মনোবিজ্ঞান, সাধারণ মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান। অস্বাভাবিক মনোবিজ্ঞান, শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান এবং প্রাণী মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানের যে উৎকর্ষতা, সেই উৎকর্ষতায় মনোবিজ্ঞান নতুন নতুন শাখা বিকশিত হচ্ছে। আরো অনেক শাখা গবেষণায় রয়েছে বা নতুন নতুন ভাবে বিকশিত হচ্ছে। পরীক্ষণমূলক মনোবিজ্ঞান অর্থাৎ মনোবিজ্ঞানের যে তত্ত্বগুলো আবিষ্কৃত হয়ে থাকে সেই তত্ত্বগুলো আবিষ্কার করা হয় মনোবিজ্ঞানের যে শাখায় গবেষণার মাধ্যমে, সেটা হলো পরীক্ষণমূলক। মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে স্বীকৃতির পিছনে কিন্তু এই পরীক্ষণ মনোবিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মনোবিজ্ঞান, আমরা যে ধারণাগুলোর কথা বললাম, শিক্ষণ, বুদ্ধি, ব্যক্তিত্ব, আবেগ, স্মৃতি, বিস্মৃতি, এই যে মৌলিক ধারণাগুলো, আচরণ, এই মৌলিক ধারণাগুলো মনোবিজ্ঞানের যে শাখায় বিস্তৃত রয়েছে, যে শাখায় সংযুক্ত রয়েছে, সেটা হচ্ছে সাধারণ মনোবিজ্ঞান। অর্থাৎ সাধারণ মনোবিজ্ঞানের মাধ্যমে আমরা মনোবিজ্ঞানের মৌলিক ধারণাগুলো সম্পর্কে অবগত হতে পারব, আমরা জানতে পারব। শিক্ষা মনোবিজ্ঞান, এটা একটা মৌলিক শাখা। অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে মনোবিজ্ঞান কিভাবে কাজ করে থাকে, অর্থাৎ শিক্ষা দান কৌশল, শিক্ষার পদ্ধতি, শিক্ষাক্রম তৈরিকরণ এবং শিক্ষার্থী অনুযায়ী যে পাঠ্যসূচি নির্ধারণ, এই সবকিছু, অর্থাৎ কিভাবে শিক্ষাতে পাঠদানটাকে আরো বেশি সুন্দর করা যায়, আরো বেশি আকর্ষণীয় করা যায় এবং আরো বেশি মনোযোগ গ্রাহ্যী করা যায়। অর্থাৎ শিক্ষার্থী কিভাবে দ্রুত শিক্ষা গ্রহণ করতে পারে সেই কৌশল আবিষ্কার করে থাকে শিক্ষা মনোবিজ্ঞান, সেই পদ্ধতিগুলো প্রণয়ন করে থাকে শিক্ষা মনোবিজ্ঞান। অর্থাৎ শিক্ষা সম্পর্কিত যাবতীয় পদ্ধতি এবং প্রক্রিয়া এই শিক্ষা মনোবিজ্ঞানে আলোচনার বিষয়। অস্বাভাবিক মনোবিজ্ঞান, আমরা
এতক্ষণে যে আচরণগুলোর কথা বলছি আমরা, এই সবগুলো আচরণই হচ্ছে স্বাভাবিক আচরণ। অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষ যে আচরণ করে থাকে, যে কার্যকলাপ পরিচালনা করে থাকে, সেগুলো স্বাভাবিক মনোবিজ্ঞান বা সাধারণ মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। কিন্তু এই স্বাভাবিক আচরণের একটা বিকল্প আচরণও রয়েছে, বা একটা বিপরীত মুখী একটা আচরণও কিন্তু আমাদের সমাজে বিদ্যমান। অর্থাৎ আমাদের আচরণ, কিছু কিছু আচরণ আছে, সেই আচরণগুলো আমাদের স্বাভাবিক আচরণ থেকে অনেক দূরে। আমাদের যেমন শারীরিক অসুস্থতা আছে, ঠিক একইভাবে মানসিকভাবে বা আমাদের মানসিক প্রক্রিয়ার অসুস্থতাও রয়েছে। আমাদের আচরণগত অসুস্থতাও রয়েছে। সেই আচরণগত যে অসুস্থতা, সেটাকে বলা হচ্ছে আচরণের অস্বাভাবিকতা। এবং সেই আচরণের অস্বাভাবিকতার ধরন, প্রকৃতি, তার লক্ষণ, তার কারণ, এগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে অস্বাভাবিক মনোবিজ্ঞান। শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যে মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তুর কথা বললাম, আচরণ এবং মানসিক প্রক্রিয়া, এগুলো কিন্তু তৈরি হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তর থেকে। অর্থাৎ আমাদের শরীরের অভ্যন্তরে যে সমস্ত অর্গান আছে, যে সমস্ত যন্ত্র আছে, সেই যন্ত্রগুলোর সামগ্রিক বা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে একটা আচরণ তৈরি হয়ে থাকে। শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, সেই আচরণের উৎস নিয়ে আলোচনা করে, আচরণের কারণ নিয়ে আলোচনা করে, মানসিক প্রক্রিয়াগুলোর উৎস নিয়ে আলোচনা করে। অর্থাৎ মানসিক প্রক্রিয়াগুলো শরীরের কোন উৎস থেকে কোন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হচ্ছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান। অর্থাৎ শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান যদি আমরা না জানি, তাহলে একটা আচরণের উৎস আমরা জানবো না। অর্থাৎ আচরণের যে শেকড়, সেই শেকড় সম্পর্কে কিন্তু আমরা আমাদের ধারণাটা অস্পষ্ট থাকবে। তার অর্থ হচ্ছে যে কোনো একটা আচরণকে পরিপূর্ণভাবে জানতে হলে আমাদের অবশ্যই শারীরবৃত্তীয় মনোবিজ্ঞান জানতে হবে। প্রাণী মনোবিজ্ঞান, আমরা বলছিলাম যে প্রাণীর আচরণ, অর্থাৎ মানুষের সাথে মিলযুক্ত যে সমস্ত প্রাণী আছে। আমরা জানি যে মানুষের বৌদ্ধিক ক্ষমতা আছে, মানুষ বুদ্ধিমান প্রাণী বলা হয় এবং বৌদ্ধিক ক্ষমতার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। কিন্তু প্রাণীরাও কিন্তু কিছু আচরণ করে থাকে, কিছু অ্যাক্টিভিটিস করে থাকে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিভিন্ন আচরণ পরিচালনা করা যায় তাদের দিয়ে। সেজন্য মনোবিজ্ঞান এই প্রাণীর আচরণ নিয়েও গবেষণা করে থাকে। এগুলো হচ্ছে মৌলিক মনোবিজ্ঞানের শাখা। এখন দেখি আমরা ফলিত মনোবিজ্ঞান শাখাগুলো কি। প্রথমে আসছে শিল্প মনোবিজ্ঞান। এটার নাম থেকেই বোঝা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি। অর্থাৎ শিল্পে মনোবিজ্ঞানের ভূমিকাটা কি, শিল্পে মনোবিজ্ঞান কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে প্রয়োগ করা যায়, এবং মনোবিজ্ঞান এর ধারণা বা এর তত্ত্বগুলো প্রয়োগ করে শিল্পকে কিভাবে উন্নত করা যায়। শিল্প মনোবিজ্ঞান মূলত সেই কাজগুলো করে থাকে। অর্থাৎ শিল্পে শ্রমিক বা কর্মী নিয়োগ করা, কর্মীকে প্রশিক্ষণ দেওয়া, কর্মীকে কর্ম উপযোগী করে তৈরি করা, এটা হচ্ছে শিল্প মনোবিজ্ঞানের কাজ। এবং শিল্প মনোবিজ্ঞান একটা শিল্প কারখানায় মালিক শ্রমিক এদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়েও আলোচনা করে থাকে। আমরা জানি মালিক শ্রমিকের যে সম্পর্ক, সেটা যদি সুস্থ, স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্যের সাথে পরিচালিত না হয়, তাহলে সেই শিল্পের যে উৎপাদন, সেটা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছানো সম্ভব না। এছাড়া শিল্পের উৎপাদিত যে পণ্য, সেটার গুণগত মানও যথাযথ হবে না। সেজন্য শিল্প মনোবিজ্ঞানের যে জ্ঞান, সেটাকে যদি যথাযথভাবে প্রয়োগ করা যায়, তাহলে শিল্প উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, শিল্পের উৎপাদিত যে পণ্য, সে গুণগত মানও অনেক বৃদ্ধি পাবে। এরপরে আমরা আসছি সমাজ মনোবিজ্ঞান। মানুষ সামাজিক জীব, সমাজ দ্বারাই কিন্তু তার আচরণটা বিকশিত হয়ে থাকে। সামাজিক আচরণ দ্বারাই বা সমাজের যে রীতিনীতি, সমাজের যে শৃঙ্খলা, সমাজের যে কৃষ্টি, এগুলো দ্বারাই কিন্তু মানুষের আচরণ প্রভাবিত হয়ে থাকে। এবং ধীরে ধীরে সে যে একজন সমাজবদ্ধ মানুষ,
বা সামাজিক মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে, তার পিছনে এই সমাজ মনোবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা শুরু থেকেই বলে থাকি যে মানুষ সামাজিক জীব। মানুষ কিন্তু অসামাজিক জীব না। সমাজ ছাড়া মানুষ বড় হতে পারে না। সমাজ ছাড়া মানুষ কিন্তু বিকশিত হতে পারে না এবং সে বিকাশ কিন্তু যথাযথভাবে হবে না। সেজন্য সমাজ মনোবিজ্ঞান মানুষের এই সামাজিক যে উপাদানগুলো আছে, যেগুলো মানুষের আচরণকে প্রভাবিত করে থাকে, সেগুলো নিয়ে আলোচনা করে। কিভাবে একজন মানুষ সামাজিক মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করবে, সমাজের সমাজ মনোবিজ্ঞানের যে রীতিনীতি, সমাজ মনোবিজ্ঞানের যে তত্ত্ব, সমাজ মনোবিজ্ঞানের যে ধারণা, সেগুলো কাজে লাগিয়ে কিভাবে মানুষ সামাজিক মানুষ হিসাবে বিকশিত হবে, সমাজ মনোবিজ্ঞান সেই বিষয়ে আলোচনা করে। চিকিৎসামূলক মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বর্তমান যে বিশ্বে বসবাস করছি, এই বিশ্বে এই চিকিৎসামূলক মনোবিজ্ঞান বা মনোবিজ্ঞানের যে গুরুত্ব, সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব যত উন্নতি লাভ করছে, আমাদের দেশ যত উন্নত হচ্ছে, মনোবিজ্ঞানের গুরুত্ব তত বৃদ্ধি পাচ্ছে। আমরা যেমন শারীরিকভাবে সুস্থ থাকি, আবার শারীরিকভাবে অসুস্থ হয়ে থাকি। এই শারীরিক অসুস্থতার সাথে সাথে কিন্তু আমাদের মানসিক অসুস্থতাও জড়িত। এছাড়াও শারীরিক অসুস্থতা ছাড়াও কিন্তু আমরা মানসিকভাবে অসুস্থ হতে পারি। আমরা অস্বাভাবিক মনোবিজ্ঞানের কথা বললাম, যেখানে আচরণের অস্বাভাবিকতা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সেই আচরণের অস্বাভাবিকতা বলতে এক ধরনের মানসিক অসুস্থতা বলা হয়, মানসিক রোগও বলা হয়ে থাকে। চিকিৎসামূলক মনোবিজ্ঞান মূলত সেই রোগগুলোর চিকিৎসার ব্যবস্থা করে থাকে। আর চিকিৎসার ব্যবস্থা করার জন্য তাকে কি করতে হয়? রোগের প্রকৃতি নির্ণয় করতে হয়, রোগের কারণ নির্ণয় করতে হয়, রোগের উৎস নির্ণয় করতে হয়। তারপর তার চিকিৎসামূলক ব্যবস্থাও প্রয়োগ করে থাকে। এবং চিকিৎসা মনোবিজ্ঞান অস্বাভাবিক মনোবিজ্ঞানের তত্ত্বগুলোকে বাস্তবে প্রয়োগ করে থাকে। এই জন্য চিকিৎসামূলক মনোবিজ্ঞান আমাদের মনোবিজ্ঞানের অত্যন্ত একটা ফলিত গুরুত্বপূর্ণ শাখা। আমরা মনোবিজ্ঞানকে গুরুত্ব কম দিয়ে থাকি বা মনোবিজ্ঞান সম্পর্কে আমাদের ধারণা খুবই সামান্য। উন্নত বিশ্বে মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ তাদের জীবনমান যত উন্নত হচ্ছে, তাদের শারীরিক চাহিদা বা শারীরিক অসুস্থতা যখন তাদের সাপোর্ট তারা পাচ্ছে, তখন কিন্তু তারা মানসিক অসুস্থতা নিয়ে তারা উদ্বিগ্ন হচ্ছে। মানসিক অসুস্থতার ব্যাপারে তারা তাদের যে অনুভূতি, সেটা সক্রিয় হচ্ছে বা জাগ্রত হচ্ছে। আমাদের দেশেও এখন মনোবিজ্ঞান বা মানসিক অসুস্থতা, এটা নিয়ে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, বেশ বিস্তৃতি লাভ করছে। এরপরে আমরা আসছি প্রকৌশল মনোবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং সাইকোলজি। এটার মূল কাজ কি? ইঞ্জিনিয়ারিং সাইকোলজি অর্থাৎ যারা প্রকৌশল বিদ্যা অধ্যয়ন করে থাকে, ইঞ্জিনিয়ারিং এ যারা পড়াশোনা করে, তাদেরকেও কিন্তু মনোবিজ্ঞান পড়তে হয়। কেন পড়তে হয়? একটা প্রকৌশলী, তার কাজ কি? একটা বিল্ডিং তৈরি করবে। একটা প্রকৌশলী তার কাজ কি? একটা মেশিন তৈরি করবে। সেই মেশিনটা পরিচালনা করবে কারা? মানুষ পরিচালনা করবে। তাহলে একজন প্রকৌশলী, সে যখন একটা শিল্পের মেশিন তৈরি করবে, একটা ইন্ডাস্ট্রির জন্য একটা মেশিন তৈরি করবে, তখন তাকে মনোবিজ্ঞানের জ্ঞান তাকে বিবেচনায় রাখতে হবে। মেশিনটা তৈরি করবে কাদের জন্য? কোনো প্রাণীদের জন্য? না, মানুষের জন্য। তাহলে মানুষ ব্যবহার করবে। এখন যন্ত্রটা যাতে মানুষের ব্যবহার উপযোগী হয় এবং যন্ত্রটা ব্যবহার করে মানুষ যেন স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং যে দেশের মানুষের জন্য যন্ত্রটা ব্যবহার করা হবে, সেই দেশের মানুষের যে কাঠামো, তাদের যে সামর্থ্য, তাদের যে শক্তি, তাদের যে চাহিদা, তাদের যে ইচ্ছা, এই বিষয়গুলোর বিবেচনায় না নিয়ে যদি কোনো যন্ত্র আবিষ্কার করে, তাহলে সেই যন্ত্র দিয়ে
তার যে আউটপুট বা তার যে প্রোডাকশন সেটা কিন্তু যথার্থ হবে না বা যথাযথ হবে না, কাঙ্ক্ষিত পর্যায়ে সেটার প্রোডাকশন দেওয়া সম্ভব না। এজন্য প্রকৌশল মনোবিজ্ঞান সেই জ্ঞান দিয়ে থাকে বা মনোবিজ্ঞানের জ্ঞানগুলোকে প্রয়োগ করে থাকে যে একটা মেশিন তৈরির জন্য মেশিনটা যাদের উপর প্রয়োগ করা হবে বা যারা এটাকে ব্যবহার করবে তাদের হাইট, তাদের শক্তি এবং তাদের সামর্থ্য, এই বিষয়গুলো বিবেচনা নিয়ে যদি মেশিনটা তৈরি করা হয় তাহলে সেই মেশিন থেকে সর্বোচ্চ পর্যায়ে উৎপাদন অর্জন করা সম্ভবপর হবে। প্রকৌশল মনোবিজ্ঞান সেই কাজগুলো করে থাকে, মনোবিজ্ঞানের জ্ঞানগুলোকে এই প্রকৌশল বিদ্যায় প্রয়োগ করে থাকে। কাউন্সিলিং মনোবিজ্ঞান, নির্দেশনা এবং উপদেশনা ফলিত মনোবিজ্ঞানের আর একটা গুরুত্বপূর্ণ শাখা এবং বর্তমান আমাদের দেশেও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আমাদের দেশের 1% লোক কিন্তু কোনো না কোনো মানসিকভাবে বিভিন্ন অসুস্থতায় ভুগছে, মানসিক অসঙ্গতিতে ভুগছেন, মানসিক বিষণ্ণতায় ভুগছেন এবং মানসিক রোগে ভুগছেন। কিন্তু এই অসুস্থতা বা এই রোগগুলোকে আমরা আমলে নিচ্ছি না, আমরা গুরুত্ব দিচ্ছি না, যে কারণে আমাদের সমাজে এই মানসিক অসুস্থতাগুলো আমাদের কাছে, আমাদের মানসিক রোগের যে চিকিৎসক তাদেরকে আমরা খোঁজ করছি না, এই কারণ রোগটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না এবং আস্তে আস্তে যখন রোগটা জটিল আকার ধারণ করে তখন কিন্তু আমরা ঠিকই চিকিৎসকের কাছে যাই। এটার প্রাথমিক অবস্থায় যখন থাকে তখন যদি আমরা এই মনোবিজ্ঞানীদের কাছে যাই তাহলে কিন্তু সহজেই সেই অসুস্থতা থেকে আমরা সুস্থতা লাভ করতে পারি। কাউন্সিলিং মনোবিজ্ঞান হচ্ছে এই স্বল্প পরিসরের যারা অসুস্থ, স্বল্প পর্যায়ের যারা অসুস্থ তাদেরকে এই উপদেশনা এবং নির্দেশনার মাধ্যমে সুস্থতা প্রদান করে থাকে। এই মনোবিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের যে বিষণ্ণতাগুলো আছে, আমাদের যে অবসাদগ্রস্ততা আছে, আমাদের যে বিভিন্ন দ্বন্দ্ব আছে, আমাদের যে এই স্বল্প পর্যায়ের যে অসুস্থতাগুলো আছে মানসিক, সেই অসুস্থতাগুলোকে দূর করার জন্য এই উপদেশনা এবং নির্দেশনা মনোবিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হচ্ছে মনোবিজ্ঞানের শাখাগুলো। এই শাখাগুলোর উচ্চ পর্যায়ে অর্থাৎ মনোবিজ্ঞানের যে উচ্চ শিক্ষা সেই উচ্চ শিক্ষার প্রত্যেকটা শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই শাখাগুলো সম্পর্কে একটু মৌলিক ধারণা থাকলেই হবে যে কোন শাখায় কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যে আলোচনাটুকু আমি আজকে উপস্থাপন করলাম আশা করি মনোবিজ্ঞানের এই শাখাগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা, মৌলিক ধারণা বা বেসিক যে ধারণাটা সেটা অর্জন হয়েছে বলে আমি বিশ্বাস করি। এখন সংক্ষিপ্ত আকারে মনোবিজ্ঞানের একটু ইতিহাস আমি আলোচনা করতে চাচ্ছি। মনোবিজ্ঞানের যে বিবর্তন, সেই বিবর্তনে আমরা লক্ষ্য করি যে মনোবিজ্ঞান নিয়ে প্রথম যারা গবেষণা করে বা মনোবিজ্ঞান শব্দটা নিয়ে যারা প্রথম আলোচনা করে থাকে তাদের মধ্যে এই আলোচনাগুলো পর্যায়ক্রমে বিকশিত হতে থাকে বা সম্প্রসারিত হতে থাকে। এইভাবে মনোবিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছে সেই বিবর্তনটাকে 3টা ভাগে বিভক্ত করেছে। মনোবিজ্ঞানের প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগে খ্রিস্টপূর্ব 600 থেকে 1596 অব্দ পর্যন্ত এবং হিপোক্রেটিস, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল। প্রাচীন যুগে অর্থাৎ দার্শনিকরাই সাধারণত মনোবিজ্ঞান নিয়ে প্রথম, হিপোক্রেটিস একজন চিকিৎসক, তিনি প্রথম এই মনোবিজ্ঞান বা সাইকোলজি শব্দটা তিনি উদ্ভাবন করেন এবং তিনি মনোবিজ্ঞানকে, আচরণকে, মানুষের শরীরকে 4টে অংশের সমন্বয় বলে তিনি ব্যাখ্যা করেন। মানুষের শরীর 4টা
উপাদানের সমষ্টি বলে তিনি ব্যাখ্যা করেছেন। রক্ত, হলুদ পিত্ত, কৃষ্ণপিত্ত এবং শ্লেষ্মা। পরবর্তীতে যে দার্শনিক যারা এই মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করেন তার এই ধারণাটাকে তারা বর্জন করে, যেটা মোটেই বাস্তবসম্মত নয়। সক্রেটিস, গ্রিক দার্শনিক সক্রেটিস আত্মাকে বুদ্ধিগত নৈতিক শক্তি বলেছেন, অর্থাৎ আত্মার উপর তিনি গুরুত্ব দিয়েছেন। মনোবিজ্ঞান হচ্ছে আত্মার বিজ্ঞান, এরকমই ধারণা তিনি পোষণ করেছেন এবং তিনি বলেছেন যে আত্মা হচ্ছে একটা বুদ্ধিগত নৈতিক শক্তি। প্লেটো মানুষের জ্ঞানের স্তরকে সংবেদন এবং বুদ্ধিমূলক এই দুইটা স্তরের সাথে সমন্বয়মূলক বলেছেন। অ্যারিস্টটল আত্মাকে আলাদা করে দেখেন। অ্যারিস্টটল মানবাত্মা এবং জীবাত্মা এই দুইটার কথাই তিনি আলোচনা করেছেন এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে মানবাত্মা হচ্ছে যেহেতু প্রজ্ঞার সমন্বয়ে গঠিত, সেই জন্য জীবাত্মার চাইতে মানবাত্মার গুরুত্ব অনেক বেশি। মানবাত্মাকে তিনি অনন্য হিসাবে ব্যাখ্যা করেছেন। অর্থাৎ মনোবিজ্ঞানের যে প্রাচীন যুগ, সেই প্রাচীন যুগে অ্যারিস্টটল, প্লেটো এবং সক্রেটিস এরা এই মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলেই তারা আখ্যায়িত করেছে। মধ্যযুগ 1596 থেকে 1879 পর্যন্ত দার্শনিকদের যুগ ছিল এটাও। সেন্ট অগাস্টিন, টমাস অ্যাকুইনাস এরাও আত্মার উপর গুরুত্ব আরোপ করেন। লক দার্শনিক একজন, তিনি বলেন জ্ঞানের উৎস আত্মা, কিন্তু আচরণের উৎস অভিজ্ঞতা। অর্থাৎ আত্মা, জ্ঞানের উৎস আত্মা, কিন্তু আমরা যে আচরণ বিকশিত হয় আমাদের, সে আচরণ আমাদের অভিজ্ঞতার মাধ্যমে সেটা বিকশিত হয়ে। অর্থাৎ পরিবেশ থেকে আমরা বিভিন্ন ধারণা অর্জন করি, সেই ধারণা আমাদের আচরণ হিসাবে প্রকাশিত হয়ে থাকে, প্রতিফলিত হয়। ব্লক বলেছেন এটা। এরপরে আসছে অর্থাৎ এই আত্মা এবং শরীর এই সবকিছুকে মনোবিজ্ঞানের বিষয়বস্তু থেকে বর্জন করে মনোবিজ্ঞানের আধুনিক যুগের সূচনা। এবং 1879 খ্রিস্টাব্দে জার্মানির মনোবিজ্ঞানী উইলিয়াম উন্ড লিপজিগ বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণাগার স্থাপন করে এবং এই গবেষণাগারকেই বলা হয় আধুনিক মনোবিজ্ঞানের সূতিকাগার। অর্থাৎ মনোবিজ্ঞানের যে আধুনিক যুগ, সেই যুগের সূচনা হলো 1879 খ্রিস্টাব্দে এবং সেটা উইলিয়াম উন্ডের হাত ধরে। আমরা নেক্সট এই আধুনিক যুগের যে মনোবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের যে পদ্ধতিগুলো আছে বা মনোবিজ্ঞান যে বিজ্ঞান, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। নেক্সট ক্লাসে আগে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যে মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু এবং মনোবিজ্ঞানের শাখা, এই দুইটা বিষয়ের উপর তোমরা একটু ধারণা অর্জন করবে, যাতে নেক্সট পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা। ধন্যবাদ।